এমপি অনেক ডিগনিফাইড পোস্ট। আমার আইনটা ধানমন্ডির জন্য না, টোটাল দেশের জন্য। আর এমপির কাজ 53 বছর ভায়োলেট করছে এমপিরা সংসদের সংবিধানের বিধান। তারা কি করছে? ওই জায়গায় কাজ হইতেছে, ডাক দে কন্ট্রাক্টর রে, ডাক দে ইঞ্জিনিয়ার রে, বিল পাস হয় না। এটা তার কাজ না, এটা রাস্তার লোক। এমপি হিসাবে যে কাজটা করছে এটা রাস্তার লোকের মতো কাজ করছে। ওই কাজ দেখবে পৌরসভা, ওই কাজ দেখবে মেয়র, ওই কাজ দেখবে উপজেলা চেয়ারম্যান, ওই কাজ দেখবে ইউনিয়ন চেয়ারম্যান, লোকাল গভর্নমেন্টের অংশ। এমপির কাজ প্রধানমন্ত্রী নির্বাচন করা, এমপির কাজ স্পিকার নির্বাচন করা, এমপির কাজ প্রেসিডেন্ট মনোনয়ন দেওয়া, এমপির কাজ সাব কমিটি বানায়, ওভারঅল সবকিছু সুপারভাইজিং করে। এমপির কাজ ওগুলো না। 53 বছর যাবত এমপি সাহেবরা আমার অমুকের ভর্তি করে, তুই স্কুলে ভর্তি করাইতে হবে, কলেজে ভর্তি করতে হবে, এটা অ্যাবসলিউটলি রং। অবৈধ প্রভাব খাটাইছে, সংবিধানের ভায়োলেশন করছে। সমস্ত এমপির নামে কনস্টিটিউশন ভায়োলেশনে মামলা হয়, কিন্তু উনি এটা স্বীকার করছে। এটা আমাদের ট্রেডিশন, এই তামাশানায় ট্রেডিশন চলবে না। এই ট্রেডিশন থেকে বেরোয় আসতে হবে। যদি আপনার কারো উন্নয়নের কাজ করতে হয় এবং সেখান থেকে টাকা মারতে হয়, জাস্ট গো ফর উপজেলা চেয়ারম্যান, এমপি, ইউনিয়ন চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, তারপরে মেয়র হন, ডেভেলপমেন্ট ওয়ার্কের কাজ করেন। এমপি অনেক ডিগনিফাইড পোস্ট। আমার মতো কোট পইরা মার্সিডিজ গাড়িতে নামলি আপনি ভাঙ্গারির ব্যবসায়ী এমপি হবেন, ওই দিন চলে গেছে। সব রাজনীতির 18 কোটি লোক রিপ্রেজেন্ট করে, লায়ন সিংহভক্ত করে, লায়ন পার্ট করে না, লায়ন পার্ট করে না। আওয়ামী লীগ নাই, ফর এক্সাম্পল। ওই তর্ক করলে আওয়ামী লীগ নাই, প্রতিনিধি আছে আওয়ামী লীগ তো একটা ইয়ে বহন করে। আপনি অসৎ বলেই চিন্তা করেন, আমি সৎ হইলে। এই যে বারবার একই কথা বলি, সৌদি আরবের বিধান কি জানেন? চুরি করলে হাত কেটে দেয়, তাই না? সৌদি আরবের লোকের হাত নাই না? নাই, হাত আছে। তার কুদৃষ্টি দিলে চোখ তুলে নেয়। সৌদি আরবের লোকের চোখ নাই কি আছে? তার মানে কি? আইন মানে। আপনি আইন মানবেন, নিয়ম মানবেন, সংবিধান মানবেন, নিয়ম কানুন মানবেন। আপনি নাজুক হওয়ার কি আছে? ভয়ের কি আছে? আপনি যদি আয়নাঘর বানাইতে চান, আপনি যদি স্বৈরাচার হইতে চান, তাহলে তো আপনার সমস্যা। এই দেশ হই আগের জায়গায় নাই। প্রথম কথা হলো, রাজনীতিবিদদেরকে বাংলাদেশের মানুষের বিশ্বাস করার মতো কোনো কারণ নাই। 71 সালে যুদ্ধ হওয়ার পর 53 বছর লালন করছেন ভণ্ডামি করে, মানে যুদ্ধের চেতনা লালন করছেন। আমার দেখা, আমার জন্মলগ্নের থেকে যতদিন থেকে বুঝতে শুরু করছি সেদিন থেকেই শুনি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এটার মানে হচ্ছে কথা বদল চলে, যখন যা মন চাইবে তাই বলবেন, এবং সেটা বলে আসছে। যেমন ধরেন, দুটো রাজনৈতিক দল পরীক্ষিত আমাদের, তারা ক্ষমতায় ছিল, তারা প্রত্যেকেই স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আতাত করেছে বিভিন্ন সময়ে, নির্বাচনের স্বার্থে, দলীয় মানে কি বলে সরকার গঠন করার স্বার্থে। তখন তারা কিন্তু কেউ তাকে রাজাকারের গন্ধ ট্যাগ লাগায় বিদায় দেয় নাই। তার মানে কি? রাজনীতিতে আপনি রাজাকারের সাথে বন্ধুত্ব বৈধ। আজকে আবার আপনি বলতেছেন জামাত রাজাকার, অমুক রাজাকার। এই যে ফ্ল্যাকচুয়েট করছে রাজনীতিবিদরা, তাদের বিশ্বাস করার কোনো কারণ নাই। এবং আজকের প্রজন্মরা তারা তো বিশ্বাস করবেই না। কেন করবে না? নগদটা দেখাচ্ছি আপনাকে। জুলাই চেতনা এই মুহূর্তে একটা মারাত্মক ব্যাপার। কেন মারাত্মক ব্যাপার? 71 সালে যুদ্ধ হওয়ার পর 53 বছর লালন করছেন ভণ্ডামি করে, মানে যুদ্ধের চেতনা লালন করছেন। এই যুদ্ধের চেতনা লালন করে জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিছেন। কথার কথা বলছি, কথার কথা না, সত্য। তাহলে 71 সালে ঘটনা 53 বছর লালন করতে পারলে এই দেশে যে লোক জুলাই চেতনা 53 মাসও লালন করবে না, সে তো এই দেশের নাগরিক না। 53 বছরও বলছি না, 53 মাস। 71-এর সময় আমাকে মারছিল কারা? আমাদের শত্রুপক্ষ। আর 24 সালে মারছে কে? এই দেশের মাতৃতুল্য নেত্রী, অর্থাৎ মা তার সন্তানকে মারছে। মা তার সন্তানকে মারছে। এটা যারা হজম করতে পারে এবং এটাকে তারা ডিনাই করে যাদের বক্তব্যের মাধ্যমে, তাদেরকে এরা বিশ্বাস করবে কেন? সুতরাং ইউ আর টু ক্লিন এনশিওর ইট, যেটা আইনের ভিত্তি আগে দিতে হবে, তারপরে আবার আরেকটা ধাপ। বললেন যে তাদেরকে বিশ্বাস করছে, এই যে মাতা যে সন্তানকে হত্যা করেছে, হ্যাঁ, তার পক্ষ কেউ নিয়েছে বাংলাদেশে? এই যে নিচ্ছে কে নেয় সেটাও বল। প্রশ্নটা কইরা আপনি বেকায়দা করলেন, আমার না আপনার আমি জানি না। আপনি যে লোকের তারাই দিলেন ক্ষমতার থেকে, হ্যাঁ, সেই তো একজন প্রেসিডেন্ট নিয়োগ দিছিল, যিনি এখনো আছেন। তাহলে যে চলে গেল, যাকে তারাই দিলেন, সে যাকে চুজ করছিল, সে কি ফেরেশতা চুজ করছিল না তার খাচ্চতর লোক? তাকে যখন সরাইতে গেল তখন বললেন, যারা দায়িত্বশীল লোক বলল সাংবিধানিক সংকট হবে, তখন তো এই ছাত্ররা মনে করছে এটা জুলাই বিরোধী চেতনা। সিম্পল।
কারণ আপনি একটা অংশ তারাই তার আর একটা অংশকে তারাই দিলে সাংবিধানিক সংকট হবে বলতেছেন। এই বলাই কি হচ্ছে না হচ্ছে বড় কথা না, কিন্তু আমার ভিতরে তো দাগ কাটতেছে। তারপরে আসলো কি, ওই যে দলটা চলে গেল, বিতাড়িত করা হইল, তাদের রাজনীতি নিষিদ্ধ করা হোক। তখনও কিন্তু আবার একটা কথা আসলো, তাদের দল নিষিদ্ধ করা, রাজনীতি নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব না, জনগণের। আরেকটা ভেক্টর, এটাও জুলাই চেতনার বিরুদ্ধে যায়। সিম্পল। তারপরে যদি আসেন ফেব্রুয়ারি মাস থেকে যখন আপনি জুলাই সনদ এবং ঐক্যমত্য নিয়ে আলাপ করতেছেন, এখন পর্যন্ত আপনি এক জায়গায় আসতে পারেন নাই, এবং সেখানে নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো আছে আমরা জানি, সেগুলো সবই জুলাই চেতনা বিরোধী হয়ে যায়। তাহলে আপনি এই যে যারা জুলাই চেতনার পক্ষে আন্দোলন করলো, তারা তো নিশ্চয়ই চাইবে এই যে সকাল বিকেল এক এক রকমের কথা, সুতরাং তারা আইনি ভিত্তিতে আগে চাইবে, এবং এই চাওয়াটা যৌক্তিক। কারণ আমার আস্থা নাই, আস্থাটা নষ্ট করে ফেলছেন। এইবার আসেন, সংসদ হওয়ার পর আপনি বাস্তবায়ন করবেন বলছেন, কিভাবে? সেটার জন্য দরকার, উনি পিআর পদ্ধতির কথা বলছে, একটা আলোচনায় আছে, সনদের মধ্যে সেটা আছে। একমাত্র পিআর পদ্ধতি নির্বাচন যদি হয়, তাহলে কিন্তু ওই সনদ বাস্তবায়ন হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে কোন রাজনৈতিক দলের ক্ষমতা হবে না ওইটাকে বাস্তবায়ন না করা। পিআর পদ্ধতির আমি বলছি না হবে কি হবে না, সেটা আমি যাচ্ছি না, কিন্তু সেই বিতর্কে আমি যাচ্ছি না। সেটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত, রাষ্ট্রের যারা রাষ্ট্রবিজ্ঞানী আছে তারা, সেটা আপনার মত। আমি বলছি এটা হলো মত। কেন? তখন সেখানে এমন একটা সরকার হবে এবং একটা শক্ত বিরোধী দল হবে, এবং সরকার যে হবেন সে নিশ্চিত থাকেন 2/3 মেজরিটি পাবে না। আর 2/3 মেজরিটি যদি না পায়, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য সে যদি ইন্টারেস্টেড নাও হয়, অন্য একটা পক্ষ যখন বলবে এটা বাস্তবায়ন করো, তাহলে তোমার সরকার থেকে আমি অনাস্থা আনবো, বাধ্য হবে। সুতরাং যদি আজকে জুলাই সনদে আইনি রূপ না দেয়, এই দেশ পিআর পদ্ধতির জন্য চাপ দিবে। কেন চাপ দিবে? কারণ ওইটা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এবং পিআর পদ্ধতিতে যদি আপনি পার্লামেন্টে যান, আমি আর চ্যালেঞ্জ করে দিচ্ছি বাংলাদেশে কোন রাজনীতিকদেরকে, এটারে বাস্তবায়ন না কইরা, আইনের সংবিধানে সংযোজন না কইরা পারবে না। জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে জুলাই সনদের ভিতরেই আছে যে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি হবে, নিম্ন কক্ষে নয়। ওটা পরে আপনি উচ্চ কক্ষে পিআর পদ্ধতি, সেটা তো আপনি নির্বাচন করে যাওয়ার পর। না, আমি আপনাকে না, আমি ওইটা নিয়ে আমি চ্যালেঞ্জ করছি না, আমি ফর্মুলা দিচ্ছি। এটা কি এমন না, আপনি এখন যদি আইনরূপ না দেন, আমি বলছি যে আইনরূপ দিলাম, এখন যদি এইটাকে জুলাই সনদের আইনি ভিত্তি না দেন, দিলাম আইনি ভিত্তি, হ্যাঁ, আমি একটু আলোচনা করেন, আইনি ভিত্তি দিলাম, দেওয়ার পরে এখন বাংলাদেশের সংসদ কয় কক্ষ বিশিষ্ট? এখন তো এক কক্ষ, তখন তো দ্বিকক্ষ হবে। দ্বিকক্ষ আমি যখন দিলাম আইনি ভিত্তি, হ্যাঁ, দ্বিকক্ষ হলে এটা কি কাঠামোগত বড় ধরনের পরিবর্তন নয়? সে তো ভিন্ন কথা, সে তো আপনি সনদ নিয়ে অ্যাপ্রুভাল নিয়ে তখন তোমার নির্বাচন আর করতে পারবো না, তখন তো গণভোট লাগবে আপনাকে। না, আমি বলছি এটা একটু বুঝিয়ে দেবেন। বলছি এটার আইনি ভিত্তিটা হলো আপনি একটা সুন্দর গেজেট নোটিফিকেশন তৈরি করবেন, করলাম, গেজেট নোটিফিকেশন দিয়ে এইটা এখানে সংযোজন করতে হবে, এবং এইটার কোনো পরিবর্তন চলবে না, এটা অ্যাপ্রুভাল দিতে হবে, এবং এইটা সংযোজন এইভাবে রাখতে হবে। এইটুকু হলো চ্যালেঞ্জ, আর কোনো চ্যালেঞ্জ নাই। এখন আসেন, এখানে আরো কথা আছে, এটা নিয়ে আরো আলাপ হইতেছে যে যারা যারা স্বাক্ষর করবে, তারা যদি আপনি পিআর পদ্ধতি ছাড়া তো সব সংসদেও যাইতে পারবে না। পিআর পদ্ধতি যদি নির্বাচন না হয়, তাহলে তো সংসদেও তারা যাইতে পারবে না। আর পিআর পদ্ধতি সব প্রতিনিধি যাবে। আর পিআর পদ্ধতি ছাড়া হইলে একটা দল যদি সিঙ্গেল মেজরিটি নিয়ে যায়, 2/3 মেজরিটি নিয়েও যায়, কথার কথা বলছি, তারা কিন্তু অনেকেই নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন। ওইখানে গিয়ে বলবেন আমি তো অনেক কিছু নোট অফ ডিসেন্ট দিয়েই রাখছি, আমি কেন পাস করবো? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ আমরা আমাদের রাজনীতিবিদগুলোকে চিনি, এবং রাজনীতিবিদরা অকপটে বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এই কথাটা যেহেতু আপনি নিজে শুনেন নাই যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এটা কমন ডায়লগ, আপনি বলতেই পারবেন না। আপনাকে সত্যের উপরে থাকতে হবে। 53 বছর আপনার এটা চালাইছেন এইভাবে, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। তাহলে এখন যদি আজকে নির্বাচন ইনশাল না দিয়ে কালকে সরকার না দেয়, কি করবেন? একটা কথার কথা বলছি, রাজনীতিতে শেষ কথা বলতে, এটা কি তামাশা নাকি? এটা কি সমিতি, ক্লাব? এটা রাষ্ট্র। যা মন চায় তাই বলবেন, স্টেজে বলবেন একটা, ঘরে বলবেন একটা, বাইরে বলবেন একটা, হবে না। দেশ ওই জায়গায় আসতে হবে, দেশ এখন সেই জায়গায় নাই। আমি চ্যালেঞ্জ করে নিলাম, এই দেশ ওই আগের জায়গায় নাই। সেটা তো আপনার কাছে কি মনে হয় যেটা একটা দীর্ঘ প্র্যাকটিসের ব্যাপার, দীর্ঘ কালচার করবার ব্যাপার? দীর্ঘ প্র্যাকটিসের ব্যাপার যদি বলেন, বিএনপি বলতেছে কি 16 বছর আন্দোলন করছে না, করছে তো। দীর্ঘ আন্দোলন করার পর এখন আপনাকে চেঞ্জ হইতে হবে, যাতে ওইরকম অবস্থা না হয়।
পিয়ার পদ্ধতি ছাড়া স্বৈরাচার তৈরি হবে। পিয়ার পদ্ধতি হইলেই বাংলাদেশে আয়নাঘর হবে না, আপনি লিখে রাখতে পারেন। পিয়ার পদ্ধতি, এইটা আপনার মত? পিয়ার পদ্ধতি হলে একদম একটা অস্থির সরকার হবে, দুর্বল সরকার হবে। এই তো দুর্বল সরকার হবে। তো পৃথিবীর 70-78টা দেশে সব দেশই দুর্বল সরকার। কেন হয় জানেন? আপনি ঠিক থাকার জন্য। আপনি যদি মনে করেন যে আমার পাহারা দেওয়ার লোক আছে, আমার 19তে বিশাল হয়ে যেতে হবে, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। আর আপনি যখন দুর্বল সরকার কে বলে? ভেক্টর। আপনি অসৎ বলেই চিন্তা করেন, আমি সৎ হইলে। এই যে বারবার একই কথা বলি, সৌদি আরবের বিধান কি জানেন? চুরি করলে হাত কেটে দেয়, তাই না? সৌদি আরবের লোকের হাত নাই না? নাই, হাত আছে। আর কুদৃষ্টি দিলে চোখ তুলে নেয়। সৌদি আরবের লোকের চোখ নাই কি আছে? তার মানে কি? আইন মানে। আপনি আইন মানবেন, নিয়ম মানবেন, সংবিধান মানবেন, নিয়ম কানুন মানবেন। আপনি নাজুক হওয়ার কি আছে? ভয়ের কি আছে? আপনি যদি আয়নাঘর বানাইতে চান, আপনি যদি স্বৈরাচার হইতে চান, তাহলে তো আপনার সমস্যা। না, একটা কথা বলি, একেবারে যে পিয়ার পদ্ধতি যেখানে যাচ্ছেন সেটাতে সাধারণ মানুষের মতামত আছে কিনা আছে বুঝবেন। সাধারণ মানুষের কিছু সংবিধান লিখতে সাধারণ মানুষ লাগে না। আজকে যে সংবিধানের এই সনদ নিয়ে বইছে, সাধারণ লোক নিয়ে না 40-45টা লোক নিয়ে? না, তা তো বিভিন্ন রাজনৈতিক দল, সব রাজনৈতিক দল। না, আসলে উনি যে কথা বলছেন এটার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত। কারণ বিএনপি সবসময় কিন্তু আইনি ভাবে যাচ্ছে এবং সাংবিধানিক ভাবে যাচ্ছে, কখনো কখনো সমঝোতা করছে, কিন্তু যে বিষয়গুলো সাংঘর্ষিক হয় সেগুলোতে বিএনপি কখনো এগ্রি করছে না এবং নোট অফ ডিসেন্ট দিচ্ছে। আর উনি যে কথা বলছেন যে আসলে হচ্ছে কি, আমরা সবাই মানুষ, যারা বিশেষ করে যারা মানুষ, আমরা যদি আইন মানি, উনি যে কথাটা লাস্টে বলেন যে আইন মানবে না বা মানে না, যদি আমরা আইন মানি তাহলে কিন্তু আজকে এই অঘটনগুলো ঘটে না। আইন যদি আমরা মানি, আমরা ইথিক্স ঠিক রাখি, প্রিন্সিপাল ঠিক রাখি, তাহলে কিন্তু আমরা যদি এগ্রি করি যে হ্যাঁ সংসদে আসার পর এগুলোকে পাশ করানো হবে। উনি বলছেন যে একটা সংখ্যাগরিষ্ঠতা আসলে হয়তো পাশ করানো হবে না বা করবে না, যখন অবিশ্বাসটা সৃষ্টি হয়েছে। না ভাই বলতে পারেন সৃষ্টি হতে পারে যে ওনার রাজনীতিবিদদের শেষ কথা বলে কিছু নাই, কিন্তু বিএনপি তো ওই ফ্যাসিস্টের কাতারে নাই। বিএনপি তো স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, এরশাদ এবং হাসিনার বিরোধী আন্দোলন, দুই ফ্যাসিস্টকে তাড়াইছে। বিএনপি তো সবসময় এই হাসিনার মতো ভূমিকা পালন করে দেশ চালায়নি। বিএনপি তো জনগণের প্রয়োজনীয় ক্ষমতা ছেড়ে দিয়েছে 96-এ। ভাইজান, আপনার সাথে একটু শরীক হই, যদি কিছু মনে না করেন। আমি একটু শেষ করি। মানে 96-এ যখন নাকি তথাগত সরকারকে ফিরিয়ে দেওয়ার জন্য যে আলোচনা হয়েছিল, তখন কিন্তু জনগণ আন্দোলন কিন্তু আবার দিয়ে দিয়েছে, যেটা জনগণ চেয়েছে। আওয়ামী লীগের মতো এত ফ্যাসিস্ট কখনো আচরণ করেনি বিএনপি কোনো কালে কোনো সময়। আমি এখানে বলতে চাই কথাটা যে বিএনপির একটা যে আদর্শে চলে, সেই আদর্শে বিএনপি আদৌ টিকে আছে কেন আওয়ামী লীগ টিকে থাকতে পারেনি। এখন এক ফ্যাসিস্ট চলে গেছে বলে আরেকজনকে আমি ফ্যাসিস্টের দোহাই দেবো, আমি নিজে ক্ষমতা আসার চিন্তা করব, সেটা হতে পারে না। আমার কথা হলো যে পিয়ার সিস্টেম যদি আসে তাহলে একটা জ্বলন্ত পার্লামেন্ট হবে, এটা সবাই জানে। পিয়ার সিস্টেমে যদি আমি যাই তাহলে আমার ভোট যদি আমার এলাকা আমি আমার এলাকা যদি ভোট পাই বেশি, ধরেন ধারে শেষে ভোট পাইলো বেশি, কিন্তু দেখা গেল যে অন্য জায়গায় একটা বড় নেতা যদি ফেল করে, তাহলে দেখা গেল যে সিনিয়র নেতারা আগে পাবে এমপি, তারপর আমি পাবো, কারণ এটা আনুপাতিক হারে, আমি পাবো না। তার মানে কি এক এলাকার এমপি আরেক এলাকায় আসছে, তার মানে জনগণের যে আস্থা, যে জায়গা আমি যাকে নির্বাচিত করলাম সেটা জনগণ দেখতে পাবে না কোনোদিন। উনি যে কথা বলছেন যে আস্থার জায়গা যদি না থাকে সংসদ নির্বাচনে, না উনি যেটা বলছেন যে আস্থার জায়গাটা নাই, বিশ্বাস করছেন রাজনীতিবিদকে, সে জায়গায় তো বিএনপি না। বিএনপি কিন্তু মানুষ বিশ্বাস করছে, আর বিএনপির মতো আরো দল আছে তাদেরকে বিশ্বাস করে। আমি কিন্তু বলছি না শুধু জুলাই সনদ দিয়ে বিএনপির উপর আস্থা করছে না সব রাজনৈতিক দল, না সব রাজনীতি দল করবে না, কারণ রাজনীতি দল কিন্তু সেই সংখ্যাগরিষ্ঠতা তা না পাওয়ার সেই ইয়ে থাকবে যে আমি পিআর দিয়ে ভাগাভাগি করে যতটুকু পাই ততটুকু আমি খুশি হব। আমি তো একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মতো অধিকার রাখি না, সেই জন্য হয়তো তার ইচ্ছা আচ্ছা 30% পাই 20% পাই, তাও তো সংসদে গেলাম, কিছু ভাগাভাগি কিছু পাইলাম। কিন্তু ওই যে জনগণ, তারা তো ভাগাভাগি পাইলো না, তারা তো বসে রইলো এক একটা এলাকার বসে, তার প্রতিনিধিকে বুঝতে পারলো। একটু বুঝে বলুন জনগণ কিভাবে বঞ্চিত হচ্ছে, কারণ জনগণ যে এলাকা থেকে বেশি ভোট পাইলো, আনুপাতিক ওই পাস, ধরেন এক এলাকাতে দাঁড়িয়ে শেষ পাস করলো বা এই প্রতীক পাস করলো, কিন্তু এমপি তো ও এলাকাতে হবে না, টোটাল আনুপাতিক হারে এমপি ভাগ হবে, যে কয়টা এমপি হবে, তো সেটা তো দল ভাগ করে নেবে কোথায় কোথায় দেওয়া যায়। কারণ এর আগেও তো করছে বিএনপিটা, না এর আগে করে নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোথেকে ইয়ে ছিল, না ওইটা ছিল যেটা হলো যার যার মওদুদ আহমেদ কোথেকে এমপি ছিল, এটা কনস্টিটিউশন অনুসারে আমি তো এক এলাকা থেকে আরেক এলাকায় দাঁড়াতে পারি। মওদুদ আহমেদ বাড়ি নোয়াখালী, এটা হলো আমি বাংলাদেশের নাগরিক হয়ে যে কোনো এলাকাতে দাঁড়াতে পারি, এটাও এক কথা। কিন্তু ওই যে এলাকায় দাঁড়াবো, মওদুদ আহমেদ কি পপুলার হিসেবে ওটা ভোট কি মওদুদ আহমেদকে দিছিল নাকি? না না, যে এলাকা আমি নির্বাচন করব সে এলাকা আমাকে ভোট দিবে জনগণ, আমাকে ওই এলাকার মনোনীত প্রার্থী হিসাবে এবং সেখানকে এমপি হিসাবে আমাকে ওখানকার সার্ভিস দেওয়ার জন্য। তার মানে বিএনপি আপনাকে পাঠিয়েছে আপনার বাড়ি নোয়াখালীতে
আপনি মওদুদ আহমদ, আপনাকে পাঠিয়েছে বগুড়া ধানের শীষে, যদি আপনি আমি যে কেউ যাই সেখানে পাশ করব। এই জন্য মওদুদ আহমদ ওখান থেকে পাশ করে আসছে। বগুড়ার লোকজন মওদুদ আহমেদকে ভোট দেয় নাই। এই জিনিসগুলো শিরিন শারমিনকে ভোট রংপুরের পীরগঞ্জের লোকজন দেয় নাই, নৌকা মার্কায় ভোট। শিরিন শারমিন নিজের যোগ্যতা ওখানে মেম্বার নির্বাচন করার যোগ্যতাও রাখে না। তার মানে আপনারা যে যুক্তিটা দিচ্ছেন ওই যুক্তিটা আসলে চলতেছে না। আমার যদি কোন জায়গায় প্রযোজ্য আমি বলি, যে জায়গা আমাকে দিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব, ফিরোজপুর হোক, নরসিংদী হোক, বগুড়া হোক, যে কেন ওই জায়গার ওই কনস্টিটিউশনে তো আমি তো ওই কনস্টিটিউশনের বাইরে না। আমি তো ওই কনস্টিটিউশন জনগণ আমাকে ভোট দিয়েছে, আমার মার্কাই দিয়েছে, ভালো কথা, কিন্তু আমি তো ওই কনস্টিটিউশনের দায়িত্বে। আপনি যদি মনে করেন যে আমি এক্সপ্লেন করেছি স্যার, দেওয়া হলো একটা আসনে, এই জায়গাটা তেমন একটু ভুল আছে। আপনি বললেন যে রংপুরের লোকের যখন আমি ঢাকাতে পাশ করাচ্ছি, তখন তাকে যেহেতু দলীয় নমিনেশন ওই দলেই ভোট দেয়, যে উনি আমাদের দলের প্রার্থী। এইবার আসেন, আপনি বলছেন যে আমার লোকটাকে ভোট দিলাম নাকি। আপনি তো পিআর সিস্টেমে ভোটই দিবেন দলকে, এবং দলের তালিকা আগেই দিবে নির্বাচন কমিশনে। তাতে যদি আপনি 200 সিট পান, 300 লোকের তালিকা দিচ্ছেন, প্রথম 200 নিয়ে যাবে। এবং এমপি সার্বজনীন, মানে গোটা দেশের জন্য, কোন এলাকার জন্য না। তার কাজ আইন প্রণয়ন করা। একটা আইন যখন প্রণয়ন করে, সে আমি মধুবাগ, মিরবাগের বা ধানমন্ডি